আইন কি মেসির জন্য আলাদা? একটা হ্যাটট্রিক হয়েছে, একটা দেশ বিশ্বকাপ শুরু করেছে স্বপ্নের মতো, কিন্তু কানসাস সিটি থেকে বের হয়ে পুরো ফুটবল দুনিয়া যে প্রশ্নটা নিয়ে কথা বলছে, সেটা গোলের সংখ্যা নিয়ে না, সেটা রেকর্ড নিয়ে নয়, সেটা হলো আলজেরিয়া আর্জেন্টিনা ম্যাচের 32 মিনিটে একটা মুহূর্ত, যে মুহূর্তে স্টার্স উঠেছিল। আইসা মান্দি মাটিতে পড়েছিলেন, রেফারি মার্সিনিয়াক শুধু ফাউল দিয়ে চলে গেলেন। কোনো হলুদ কার্ড নেই, কোনো লাল কার্ড নেই, VAR রিভিউ পর্যন্ত হলো না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ একই প্রশ্ন করলেন, ফুটবলে কি দুই ধরনের আইন আছে? একটা সবার জন্য আর একটা শুধু মেসির জন্য। ঘটনাটা ঠিক কি হয়েছিল? আর্জেন্টিনা বনাম আলজেরিয়া গ্রুপ পর্ব, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। 32 মিনিট মেসি এবং আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দি একটা চ্যালেঞ্জে জড়ালেন। বল হারিয়ে পা হড়কে গেল মেসির, আর সেই মুহূর্তে তার স্টার্স সরাসরি নামলো মান্দির ডান কাফের উপর। মান্দি মাটিতে পড়লেন, যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। মার্সিনিয়াক ফাউল দিলেন, ঠিক আছে, সেটা সঠিক, কিন্তু তারপর কার্ড নেই, VAR ডাক নেই, মেসি দাঁড়িয়ে আছেন, খেলা চলছে। 3 দিন পরে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলো। AFP-কে একটি সূত্র জানিয়েছে, অভিযোগের মূল বিষয় হলো মেসির ওই চ্যালেঞ্জ, যেটা অনেকের মতে রেড কার্ড যোগ্য ছিল। এর বাইরে আরও দুটো কনউয়ের ঘটনাও ছিল, দুটোই আলাদাভাবে মাঠ থেকে বের করে দেওয়ার মতো। একটা দেশ ফিফার দরজায় কড়া নেড়েছে, বিশ্বকাপ কন্ট্রোভার্সির আগুন জ্বলছে, কেন্দ্রে দাঁড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বিশেষজ্ঞরা কি বলছেন? ESPN-এর স্টুডিওতে বিশ্লেষণ শুরু হলো, সেখানে কেউ মেসির পক্ষ নিলেন না। আলে মোরেনো বললেন সরাসরি, এটা 100% রেড কার্ড ছিল, হওয়া উচিত ছিল। নেদা মনুহা একমত হলেন। অ্যান্ডি ডেভিস, যিনি নিজে সর্বোচ্চ স্তরের রেফারি ছিলেন, তিনি বললেন মেসি সেদিন ভাগ্যবান ছিলেন। ফিফার আইন কি বলে? ফিফার ল অফ দ্য গেম ধারা 12, এই ধারা ফাউল এবং অসদাচরণকে 3 স্তরে ভাগ করে। প্রথম, কেয়ারলেস, যেটায় শুধু ফাউল, কোনো কার্ড নেই। দ্বিতীয়, রেকলেস, যেটায় হলুদ কার্ড। তৃতীয়, এক্সেসিভ ফোর্স, যেটায় সরাসরি লাল কার্ড। আইনে স্পষ্ট লেখা আছে, এক্সেসিভ ফোর্স মানে যখন একজন খেলোয়াড় প্রয়োজনের অতিরিক্ত শক্তি ব্যবহার করেন এবং প্রতিপক্ষের নিরাপত্তা বিপন্ন করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটাই, ইন্টেনশন বা উদ্দেশ্য এই আইনে কোনো বিবেচ্য বিষয় নয়। মেসি ইচ্ছে করে করেছেন কিনা সেটা আইনের চোখে অপ্রাসঙ্গিক। প্রশ্ন হলো, স্টার্স কি উঠেছিল? উত্তর হ্যাঁ। প্রতিপক্ষ কি মাটিতে পড়েছেন? উত্তর হ্যাঁ। তাহলে নিদেন পক্ষে VAR রিভিউ হওয়া উচিত ছিল কিনা, এখানেই বিতর্কটা আসলে দাঁড়িয়ে। মেসি কি আগেও এই বিতর্কে ছিলেন? এটা নতুন কিছু নয়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা 7 ম্যাচে 5টি পেনাল্টি পেয়েছিল। বিশ্বকাপ ইতিহাসে যে কোনো দলের জন্য এটা রেকর্ড। কিছু পেনাল্টি নিঃসন্দেহে সঠিক ছিল, কিছু নিয়ে বিস্তর তর্ক হয়েছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচে স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোসকে টুর্নামেন্ট থেকে ঘরে পাঠিয়ে দেয়া হয়েছিল। সেই ম্যাচে মেসি মাঠে দাঁড়িয়ে লাহোজের রেফারিংয়ের সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। এটাকে কেউ দেখেছেন মেসির সঠিক হতাশা হিসেবে, কেউ দেখেছেন প্রভাব বিস্তারের প্রমাণ হিসেবে। 2019 কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরে মেসি নিজেই রেফারিংয়ের বিরুদ্ধে আগুন ঝরিয়েছিলেন, বলেছিলেন এই টুর্নামেন্টে সব কিছু ব্রাজিলের পক্ষে সাজানো। তাহলে মেসি নিজেই জানেন রেফারিং পক্ষপাত কী জিনিস, তিনি নিজে তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন বারবার। আর এখন প্রশ্ন উঠছে, তিনি কি নিজেই সেই পক্ষপাতের সুবিধাভোগী? স্টার বায়াস, বিজ্ঞান কি বলে? গবেষকরা এই প্রশ্নটা নিয়ে কাজ করেছেন। প্রমাণ বলছে রেফারি বায়াসের অস্তিত্ব আছে, কিন্তু সেটা মূলত কাজ করে হোম টিমের পক্ষে, সফল ক্লাবের পক্ষে, ভিড়ের চাপের প্রতিক্রিয়ায়। ব্যক্তি তারকার প্রতি আলাদা পক্ষপাতের প্রমাণ অনেক কম স্পষ্ট, অনেক বেশি বিতর্কিত। বাস্কেটবল নিয়ে কিছু গবেষণা বলছে বড় তারকারা হোম ক্রাউডের সামনে কম ফাউল পান, কিন্তু সেটাকে সরাসরি
ফুটবলে প্রয়োগ করা কঠিন, কারণ ফুটবলের রেফারিং সম্পূর্ণ আলাদা পরিবেশে হয়। দ্রুত গতি, স্প্লিট সেকেন্ডের সিদ্ধান্ত, মাঠের বিভিন্ন প্রান্তে একসাথে ঘটনা। তবে একটা জিনিস অনস্বীকার্য, মেসি যদি সেই চ্যালেঞ্জটা না করতেন, বরং মাঠের যে কোনো অপরিচিত মিডফিল্ডার করতেন, এই ঘটনা পরের দিন কেউ মনেও রাখতো না। কিন্তু মেসির কারণে এটা বৈশ্বিক বিতর্ক। ক্যামেরার সংখ্যা, মিডিয়ার মনোযোগ, সোশ্যাল মিডিয়ার ঝড়, সব কিছু তার দিকে। 2026 বিশ্বকাপের রেফারিং সংকট, এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখা ভুল হবে। ফ্রান্সের প্রথম ম্যাচে এমবাপ্পেকে একটা পেনাল্টি দেয়া হয়নি, ভিএআর রিভিউর পরেও না। অনেকের মতে সেটা ভুল সিদ্ধান্ত ছিল। অর্থাৎ এই বিশ্বকাপে রেফারিং সংকট শুধু মেসি কেন্দ্রিক নয়, এটা একটা সিস্টেমেটিক সমস্যা। মার্সিনিয়াক, যিনি 2022 বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন, তিনি একজন অভিজ্ঞ রেফারি, কিন্তু এই মুহূর্তে তার সিদ্ধান্ত প্রশ্নের মুখে। ভিএআর যদি সত্যি রিভিউ না করে থাকে, তাহলে প্রশ্নটা শুধু মার্সিনিয়াকের নয়, প্রশ্নটা পুরো ভিএআর বাংকারের। কারণ স্টার্টস, কন্ট্যাক্ট এবং ইনজুরি, এই দুটো মিলিয়ে এটা তো রিভিউয়ের জন্য স্বাভাবিক ট্রিগার। মেসি নিজে কখনো বলেননি তিনি বিশেষ সুবিধা চান। তিনি নিজেই রেফারিং পক্ষপাতের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সম্ভবত এই মুহূর্তে তিনিও জানেন যে কোনো অন্য খেলোয়াড় হলে কার্ড পেতেন। আলজেরিয়ার অভিযোগ হয়তো ফিফা খারিজ করে দিবে, হয়তো মার্সিনিয়াক সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, হয়তো ভিএআর দেখে সত্যি মনে করেছে এটা রিভিউ যোগ্য নয়। কিন্তু প্রশ্নটা থাকছে, এই বিশ্বকাপ জুড়েই থাকবে। মেসি যদি শিরোপা জেতেন এবং তিনি জিতলে তা হবে তারও আর্জেন্টিনার অর্জন, তবুও এই একটা মুহূর্ত ইতিহাসের ফুটনোটে থাকবে। 32 মিনিট স্টার্টস, মানদের কাফ, কোনো কার্ড নেই। লিওনেল মেসিকে থামাবে কে? আলজেরিয়া চেষ্টা করেছিল 4 ডিফেন্ডার, কঠিন রক্ষণ, সাজানো ফাঁদ, মেসি হ্যাট্রিক করলেন। এবার আর্জেন্টিনার সামনে আসছে অস্ট্রিয়া। রালফ রাংনিকের দল 22 জুন ডালাস স্টেডিয়াম। গ্রুপ জের শীর্ষ 2 দল মুখোমুখি। প্রশ্ন একটাই, এবার কি মেসিকে বোতলবন্দি করা যাবে? রালফ রাংনিক অস্ট্রিয়ার কোচ, মডার্ন জার্মান ফুটবলের গডফাদার বলা হয় রাংনিককে। গেগেন প্রেসিং কৌশলের উদ্ভাবক। গেগেন প্রেসিং কি? ফুটবলে বল হারানোর মুহূর্তটি যে কোনো দলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সময় প্রতিপক্ষ দল গুছিয়ে ওঠার সুযোগ পায় না, তাই পিছু হটে ডিফেন্স তৈরি না করে বল হারানো খেলোয়াড় এবং তার আশপাশের ফুটবলাররা সরাসরি বলের দখল নেয়া খেলোয়াড়ের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এর ফলে প্রতিপক্ষ ভুল পাস দিতে বাধ্য হয় বা বলের নিয়ন্ত্রণ হারায়। এই কৌশলের মূল মন্ত্র হলো বল হারালে পেছনের দিকে না দৌড়ে সামনের দিকে রিয়্যাক্ট করা। রালফ রাংনিক ফুটবলের দার্শনিক, নির্মম, হিসেবি, বৈজ্ঞানিক। তিনি ম্যান মার্কিংয়ে বিশ্বাস করেন না। একজন মানুষের পেছনে আরেকজন মানুষ লাগিয়ে দেয়া এই পুরনো পদ্ধতিতে তার আস্থা নেই। আর মেসিকে ধরে রাখার মতো ডিফেন্ডার ফুটবল দুনিয়াতেই নেই। তাহলে অস্ট্রিয়ান কোচ রাংনিক কি করবেন? তিনি মেসিকে থামাবেন না, তিনি মেসির কাছে বলই পৌঁছাতে দেবেন না। কৌশল 1, সরবরাহ লাইন কেটে দেয়া। ধরুন একটা শহরকে অবরোধ করতে চান, শহরের ভেতরে সেনা পাঠাবেন না, রাস্তা বন্ধ করে দিবেন। খাবার আসবে না, অস্ত্র আসবে না, শহর নিজেই ভেঙে পড়বে। রাংনিকের পরিকল্পনা ঠিক এটাই। মেসির কাছে বল পৌঁছায় কিভাবে? এনজো ফার্নান্দেস, ডিপল, ম্যাকঅ্যালিস্টারের পা হয়ে গভীর থেকে সুতোর মতো পাস। মেসি লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকেন আর ঠিক সময়ে বল পান। রাংনিকের অস্ট্রিয়া সেই সুতো কাটার চেষ্টা করবে। 4-2-3-1 ফরমেশনে অস্ট্রিয়ার ফরওয়ার্ড এবং মিডফিল্ড লাইন এনজো ফার্নান্দেস, ডিপল, ম্যাকঅ্যালিস্টারদের ঘিরে ধরবে, চাপ দেবে, তাড়া দেবে, সময় দেবে না ভাবতে, বল হারাতে বাধ্য করবে মেসির কাছে পৌঁছানোর আগেই। রাংনিকের কৌশল সহজ। প্রতিভাবান মানুষ তখনই ভয়ঙ্কর যখন সে সুযোগ পায়। সুযোগটাই বন্ধ করে দাও। কৌশল 2, মাঝ মাঠে স্পেস বন্ধ করো। মেসির প্রিয় জায়গা কোনটা? ডান হাফ স্পেস। সেখানে নেমে আসেন, বল পান, ঘুরে তাকান, তারপর থেকেই বিপদ শুরু। কনরাড লাইমার আর মার্সেল সাবিৎজার
এই দুজন অস্ট্রিয়ান মিডফিল্ড ইঞ্জিন, দুজনেই অক্লান্ত, দুজনেই স্মার্ট। এই দুজন মিলে মেসির চারপাশে একটা অদৃশ্য বক্স তৈরি করতে পারেন। স্ট্র্যাটেজি হলো মেসি যখনই সেই জায়গায় নামবেন, লাইমার আসবেন, সাবিৎজার আসবেন, পাসিং লেন বন্ধ হবে, ঘোরার জায়গা থাকবে না। কিন্তু এখানেই বিপদ, মেসিকে বক্সে আটকাতে গিয়ে যদি দুজন মিডফিল্ডার সরে যান, আর্জেন্টিনার অন্য কেউ ফাঁকা জায়গা অর্থাৎ স্পেস পাবেন। রাংনিকের দলকে তাই একসাথে দুটো সমস্যা সামলাতে হবে। কৌশল ৩, ফ্ল্যাট ডিফেন্স, কোনো ফাঁক নেই। মেসির সবচেয়ে মারাত্মক অস্ত্র কোনটা? থ্রু বল, কোনাকুনি পাস, ডিফেন্ডারের পেছনে দৌড়ানো রানারের জন্য। অস্ট্রিয়ার রক্ষণ সেই ফাঁকটাই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। 4 জন ডিফেন্ডার একটা সমতল রেখায় থাকবে, ফুল ব্যাক আর সেন্টার ব্যাকের মাঝখানে কোনো ত্রিকোণ তৈরি হবে না। দাভিদ আলাবা অভিজ্ঞ স্মার্ট লিডার, তিনি ডিফেন্স লাইনের মাঝখানে দাঁড়িয়ে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করবেন। মেসি বল পেলেও দেখবেন কোনো দরজা খোলা নেই, কিন্তু তত্ত্ব আর মাঠ এক নয়, কারণ মেসি সেই মানুষ যিনি বন্ধ দরজায় জানালা খুঁজে পান। কৌশল ৪, আক্রমণী সেরা রক্ষণ। রাংনিকের আসল চাল হয়তো এটাই। মেসিকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় আর্জেন্টিনাকেই রক্ষণে ব্যস্ত রাখো। বল কেড়ে নাও দ্রুত, উঁচু পজিশনে, তারপর ট্রানজিশন বিদ্যুৎ গতিতে। আর্জেন্টিনা যখন পেছনে দৌড়াচ্ছে, মেসি তখন খেলার বাইরে। অস্ট্রিয়ার ফরওয়ার্ডরা দ্রুত, ট্রানজিশনে ভয়ঙ্কর। আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুল ব্যাকরা সামনে থাকলে পেছনে জায়গা থাকে, সেই জায়গাটাই অস্ট্রিয়ার টার্গেট হবে। মেসিকে খেলা থেকে বিচ্ছিন্ন করো, বলের দিক থেকে নয়, দলের দিক থেকে। কিন্তু মেসিকে আদৌ থামানো কি সম্ভব? আলজেরিয়া ভেবেছিল পারবে, কিন্তু পারেনি। মেসির হ্যাট্রিক ৩-০ গোলে হারতে হয়েছে। আর কদিন পরে মেসির বয়স হবে ৩৯, শেষ বিশ্বকাপ, কিন্তু সময় যেন উল্টো দিকে হাঁটছে। রাংনিকের গেগেন প্রেসিং দুর্দান্ত, কিন্তু গেগেন প্রেসিং একটা সিস্টেম, কিন্তু মেসি জিনিয়াস। সিস্টেম দিয়ে জিনিয়াসদের সব সময় আটকানো যায় না। লাইমার আর সাবিৎজার তাড়া করবেন, মেসি একটু সরবেন 1 সেকেন্ড 1 ইঞ্চি, ব্যাস বল বেরিয়ে যাবে, গোলও হবে। কারণ মেসির শরীরে এমন একটা ঘড়ি আছে, সেটা আর কারো কাছে নেই। ডালাসের রাতে কি হবে? দুটো দল, দুটো দর্শন। একদিকে রাংনিক বিজ্ঞান, কঠোর শৃঙ্খলা, সিস্টেম; অন্যদিকে মেসি শিল্প, সৃজনশীলতা, অলৌকিকতা। অস্ট্রিয়া লড়বে, কঠিন লড়াই হবে। জর্ডানের বিপক্ষে ওদের ৩-১ জয় দেখিয়েছে এই দল, সুসংগঠিত, শক্তিশালী, আত্মবিশ্বাসী। কিন্তু শেষ প্রশ্নটা থেকে যায়, যে মানুষ আলজেরিয়ার বিপক্ষে কেঁদেছিলেন এবং তারপরও হ্যাট্রিক করেছিলেন, যে মানুষ ব্যক্তিগত কষ্ট বুকে নিয়ে বল জালে পাঠিয়েছিলেন, সেই মানুষকে থামানো কঠিন। আর্জেন্টিনা বল উইন করলো, দিপলদের প্রথম ভাবনাই হলো মেসি কোথায়। সেন্টার সার্কেলে মেসিকে বল দিয়ে দিল। মেসির বামে ও ডানে রানার রয়েছে। মেসি সামনে এগিয়ে যান, গনজালেস মেসিকে বল ফিরিয়ে দেন। মেসি জোরালো নিচু শট নেয়। আলজেরিয়ার গোলকিপার লুকাস জিদান পুরো চেষ্টা করেও বলটা ধরতে পারে না। এই গোলেই হ্যাট্রিক পূরণ করেন মেসি। সতীর্থরা জানে বল ক্যাপ্টেনকে দিলেই সমাধান আসবে, তারা সামনে দৌড়ায়, কারণ জানে মেসি তাদের খুঁজে নেবেন। আর আলজেরিয়ার বিপক্ষে যখন কাউকে খুঁজে পাননি, সমস্যা নেই, মেসি নিজেই গোল করে ফেলেছেন। 4 বছর ধরে এই বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছেন লিওনেল মেসি। এনার্জি সেভ করেছেন, যাকে অনেকে গত 2 দশক ধরে সেরা বলে আসছেন, তিনি আবার প্রমাণ করলেন। ক্যারিয়ারের ইনজুরি টাইমেও তিনি বাকিদের পুরো ম্যাচের চেয়ে ভালো। আলজেরিয়ার বিপক্ষে খেলা শুরু হতেই স্পষ্ট হয়ে গেল, মেসি শুধু খেলতে আসেননি, তিনি এসেছেন দখল নিতে। কিন্তু সেই দখলটা শুরু হলো আক্রমণ নয়, রক্ষণ দিয়ে। মেসি নিজের গোলের কাছাকাছি 1-on-1 পরিস্থিতিতে বল জিতছেন, সক্রিয়ভাবে ডিফেন্ড করছেন। যে দৃশ্য আমরা মেসির সঙ্গে কখনো মেলাই না, সেটাই দেখা গেল ম্যাচের একেবারে শুরুতে। স্ক্রিপ্টে ছিল না, কিন্তু তিনি করলেন। 38 বছর বয়সে ফুটবলাররা সাধারণত গতি হারান, তীক্ষ্ণতা কমে যায়, কিন্তু
মেসি যে খেলাটা খেলেন সেটা গতির নয়, সেটা বুদ্ধির, সময়ের এবং দৃষ্টিভঙ্গির। প্রতিবার আলজেরিয়ার বক্সের কাছাকাছি বল মেসির পায়ে গেলে গোটা স্টেডিয়াম সোজা হয়ে বসে পড়ল। দর্শক জানে, সতীর্থরা জানে, প্রতিপক্ষও জানে এমন মুহূর্ত বিপজ্জনক। মেসির সতীর্থরা তাকে বল দেয়, তারপর দৌড়ায়, কারণ তারা জানে মেসি উত্তর খুঁজে বের করবেন এবং বেশিরভাগ সময় সেই উত্তর সঠিক। আর যখন সতীর্থকে খুঁজে পাওয়া গেল না, তখন মেসি নিজেই সমাধান হলেন। রদ্রিগো দি পলের লাইন ভাঙা পাসটি মেসিকে মিডফিল্ডারদের পেছনে এবং ডিফেন্ডারদের সামনে একটা মারাত্মক জায়গায় খুঁজে পেল। এই পজিশন থেকে বল নিয়ে ডিফেন্ডারের দিকে ধেয়ে যাওয়া মেসির মতো বিপজ্জনক আর কেউ নেই। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞতার উপর বাজি ধরেছেন, এটা শক্তি কিন্তু দুর্বলতাও। বয়স্ক দল, টুর্নামেন্ট যত গভীরে যাবে পা ততই ভারী হবে। স্বল্প বিরতিতে একের পর এক উচ্চ চাপের ম্যাচ এই দলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, আক্রমণ ভাগে কে খেলবেন তা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। আর্জেন্টিনার খেলোয়াড়রা বল পেলেই মেসিকে খোঁজেন, এটা ভালো, কারণ তিনি সমাধান দেন। কিন্তু যদি তাকে না পাওয়া যায়, তখন দল সীমাবদ্ধ হয়ে পড়ে। দলকে আরও এগোতে হলে অন্য খেলোয়াড়দের থেকেও অবদান দরকার। তবে আশার কথা হলো রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠেছেন। মেসির সেই চেনা ভাইব বা শক্তি যেন পুরো দলের ভেতর সঞ্চারিত হয়েছে। মেসির পাসের ওজন, সময়ের হিসাব, বাইরের পা আর ভেতরের পা দিয়ে বল পাঠানোর পদ্ধতি, এটা কেউ শেখাতে পারে না, কেউ বোঝাতে পারেন না। দেখতে হয়, তবে দেখার সময় শেষ হয়ে আসছে। কিংবদন্তি কোচ জোসে মরিনিও লিওনেল মেসিকে থামানোর কৌশল বোঝাতে জেইল বা খাঁচা শব্দটি ব্যবহার করেছিলেন। মরিনিওর মতে মেসি যখন ওয়ান অন ওয়ান পজিশনে বল পান, তখন ডিফেন্ডারদের আর কিছুই করার থাকে না। তাই মেসিকে আটকানোর জন্য তিনি কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড় দিয়ে ম্যান মার্কিং করানোর ঘোর বিরোধী ছিলেন। ইতালিয়ান সংবাদ মাধ্যম এই কৌশলটিকে গাব্বিয়া নামে অভিহিত করে, যার আক্ষরিক অর্থ হলো খাঁচা বা জেল। মেসিকে কোনো একক খেলোয়াড় নয়, বরং পুরো দল মিলে একটি জোনে বন্দি করার পরিকল্পনা করেছিলেন মরিনিও। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ দল কি মরিনিওর কৌশল ধার করবে? তাতে বিপদ আরও বাড়বে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় একটা পরিষ্কার বার্তা। বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের মুকুট সহজে ছাড়বে না। দলে খামতি আছে, রক্ষণে কিছু ফাঁক ফোকর আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাঠের মাঝখানে 10 নম্বর জার্সি পরিহিত জাদুকর আছেন, ততক্ষণ পর্যন্ত যে কোনো অসম্ভবকে সম্ভব করা আর্জেন্টিনার জন্য সময়ের ব্যাপার মাত্র। 20 বছর আগের সেই টিনেজার আজ এক পূর্ণাঙ্গ কিংবদন্তি, যার ইনজুরি টাইমের ফুটবল দেখতে পাওয়াটাও এই প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য এক পরম সৌভাগ্য।